আসসালামু আলাইকুম ছোট্ট ছোট্ট ভাইয়া বোনেরা, তোমাদের সামনে যোগজীকরণের কমপ্লিট একটা প্লেলিস্ট নিয়ে হাজির হচ্ছি। তো এই কমপ্লিট প্লেলিস্টটা তোমাদের কাছে খুবই কম্প্যাক্ট আকারে থাকবে, যেই ম্যাথগুলো তোমার পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষায় সাধারণত যে সমস্ত কঠিন অঙ্কগুলো আসে সেগুলোকে মুখস্থ না করে সেগুলোকে বোঝার জন্য আরও যে সমস্ত ম্যাথগুলো করা দরকার হয়, সব ম্যাথগুলোর সমন্বয়ে এই প্লেলিস্টটা তৈরি করা। এই প্লেলিস্টে তুমি অনেক ভাইরাল ম্যাথ পেয়ে যাবা, যেমন √10x। আমরা তো ফেসবুকের যে কোনো কিছুর কমেন্টেই যে কারোর উপরে কোনো ধরনের প্রতিশোধ নেওয়ার জন্য আমরা বলে দিই কি, ওকে √10x-এর একটা ইন্টিগ্রেশন করতে দাও, তাই না? কেউ কেউ আবার কী বলতো, যে আপনজন চেনার জন্য এবং সে মেধাবী কিনা এটা যাচাইয়ের জন্য বলে √10x-এর ইন্টিগ্রেশন তুমি পারো কিনা, তুমি যদি √10x-এর ইন্টিগ্রেশন না পারো তোমার সাথে আমি বন্ধুত্ব করব না। এই টাইপের ভাইরাল কিছু ইন্টিগ্রেশনও আমরা এই প্লেলিস্ট থেকে শিখব, ঠিক আছে? তবে আমি তোমাদের খুব বেশি সময় আর নষ্ট করব না, আমরা মূল প্লেলিস্টের দিকে চলে যাই। তো দেখো, যোগজীকরণের পর্ব 1, এই কয়েকটা পর্বের মাঝেই আমরা পুরা চ্যাপ্টারটা শেষ করে দিব। তো দেখো, যোগজীকরণের বেসিক্যালি দুইটা পার্ট, একটা হচ্ছে অনির্দিষ্ট যোগজীকরণ বা অনির্দিষ্ট যোগজ, আর একটা হচ্ছে নির্দিষ্ট যোগজ। অনির্দিষ্ট যোগজ, একটা হচ্ছে অনির্দিষ্ট যোগজ, আর একটা হচ্ছে নির্দিষ্ট যোগজ। ওকে, তো আমরা এই পর্ব 1 সহ এবং পরবর্তী কয়েকটা পর্বে অনির্দিষ্ট যোগজটাই পড়ব, দেন আমরা নির্দিষ্ট যোগজ থেকে আমরা তোমাদের জন্য ওই যে এরিয়া আছে, তাছাড়া কিছু প্রপার্টিজ আছে, সেইগুলো আমরা পড়ব নির্দিষ্ট যোগজের মাঝে। তো চলো আমরা সময় নষ্ট না করে চলে যাই। তো অনির্দিষ্ট যোগজ আমরা পড়ব। অনির্দিষ্ট যোগজ এবং নির্দিষ্ট যোগজটা কি, তো তোমরা অনেকেই জানো, আমি বেসিকটা একটু পরে দিচ্ছি। যে তোমরা যদি দেখো, এই যে সামেশন f(x) dx, এইরকম জিনিস যদি দেখো, সেটাকে আমরা কি বলি, অনির্দিষ্ট যোগজ। আর যদি এটা লিমিট দেওয়া থাকে, যে মনে করো a থেকে b f(x) dx, এইটাকে আমরা কি বলে থাকি, নির্দিষ্ট যোগজ। তাহলে এইটাই হচ্ছে আমাদের কি, অনির্দিষ্ট যোগজ। অনির্দিষ্ট যোগজ, আর এইটা হচ্ছে আমাদের কি বলতো, নির্দিষ্ট যোগজ। এটাকে আমরা বলবো নির্দিষ্ট যোগজ। আচ্ছা, তো আমরা চলো বেসিকে যাই, যে এই ইন্টিগ্রেশন জিনিসটা কি অ্যাকচুয়ালি, বা যোগজীকরণ জিনিসটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে? ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন, এরা বেসিক্যালি এক একটা কি বলতো, এরা বেসিক্যালি এক একটা প্রসেস। ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন এক একটা প্রসেস। ডিফারেন্সিয়েশন কি করে, আমরা ডিফারেন্সিয়েশনে কি শিখেছি, কোনো একটা ফাংশনকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে কি বলা দেখি, তো ওই ফাংশনের উপরস্থ সকল বিন্দুতে আমরা কি পেয়ে যাই, ঢাল পেয়ে যাই, তাই না? আচ্ছা, আর আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে কি হবে, যেমন মনে করো এই যে আমার কাছে এটা মনে করো একটা কাচের বোতল আছে। আমরা সাধারণত এইভাবেই তোমাদেরকে বুঝিয়ে থাকি, যে এই কাচের বোতলটা যেটা আছে সেটাকে যদি আমরা ফেলে দিই, ফেলে দেওয়ার পরে কি এটা টুকরো টুকরো হয়ে যাবে না? আচ্ছা, তাহলে এই যে এক একটা টুকরো, সেগুলো কি একটা ডিফারেন্সিয়েশন। তারপর টুকরোগুলোকে যদি আমরা আঠা দিয়ে আবার জোড়া লাগাই, তখন কি আবার এরকম একটা বোতল পাওয়া যাবে। তাহলে এই বোতলটার তখন কি হবে বলো দেখি, একটা ইন্টিগ্রেশন। এই কনসেপ্টটা আসলে পুরোপুরি সত্য না। হ্যাঁ, এই কনসেপ্টটা আসলে পুরোপুরি সত্য না, কারণ ডিফারেন্সিয়েশন মানে রেট অফ চেঞ্জ বের করি ওখানে আমরা যে ওই যে আমরা বলি বিভিন্ন বিন্দুতে তার ঢাল বের করতেছি, ঢাল মানে কি আসলে পরিবর্তনের হার, এক্সের সাপেক্ষে ওয়াইয়ের পরিবর্তনের হার। তাহলে ডিফারেন্সিয়েশন, দেখো আমরা যদি বলি ডিফারেন্সিয়েশন, এইটা মানে হচ্ছে আসলে কি, এটা আসলে তোমাকে কি দিবে, রেট অফ চেঞ্জ দিবে। রেট অফ চেঞ্জ, পরিবর্তনের হার দিবে তোমাকে। ওকে, এটা তোমাকে পরিবর্তনের হার দিবে। আর ইন্টিগ্রেশন তোমাকে কি দিবে, ইন্টিগ্রেশন তোমাকে দিবে হচ্ছে এরিয়া। ইন্টিগ্রেশন দিবে কি তোমাকে, এরিয়া। বুঝছো? আচ্ছা, এখন এই দুইজনের মাঝে আসলে সম্পর্ক কি, আমরা যে একটা
গ্লাসকে ফেলে দিই, ফেলে দিয়ে টুকরো হয়ে যাওয়াটাকে ডিফারেন্সিয়েশন বলি, সেটাকে জোড়া লাগানোকে আমরা আবার ইন্টিগ্রেশন বলি। তো বেসিক্যালি ওইটার সাথে একটা জিনিস মিল আছে, দেখো আমি ভেঙে ফেলছি তারপর আবার জোড়া লাগায় ওই গ্লাসটাই ফেরত পাইছি, এইটা ছাড়া আর কোনো মিল নাই। ঠিক আছে, এই প্রসেসটা ভেঙে ফেলাটাকে আমরা ডিফারেন্সিয়েশন বলবো, আর জোড়া লাগায় আবার আগের জিনিসটা ফেরত পেলাম এটাকে ইন্টিগ্রেশন বলবো, ব্যাপারটা তা না। ওকে, তো এটার সাথে মিল কোথায়? এটার সাথে মিল হচ্ছে যে এই যে ভেঙে ফেলছো আর জোড়া লাগাইছো, এই দুইটা কি একজন আরেকজনের বিপরীত না? ঠিক তেমন যে ডিফারেন্সিয়েশনের বিপরীত হচ্ছে ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশনের বিপরীত হচ্ছে কি ডিফারেন্সিয়েশন। এরা হচ্ছে মানে ইন্টিগ্রেশনটাকে আমরা এক কথায় বলতে পারি কি এন্টি ডেরিভেটিভ বা এন্টি ডিফারেন্সিয়েশন। ঠিক আছে, ইন্টিগ্রেশন করলে আমরা যেটা পাবো, এই ইন্টিগ্রেশন করলে আমরা আসলে কি পাবো? ইন্টিগ্রাল ফাংশন পাবো। আর সেই ইন্টিগ্রাল ফাংশনটাই আসলে কি পাবো? তো এন্টি ডেরিভেটিভ। এটা করলে আমরা আসলে কি পাবো? এন্টি ডেরিভেটিভ পাবো, এন্টি ডেরিভেটিভ। আচ্ছা, এখন এই এন্টি ডেরিভেটিভ জিনিসটা কি সেইটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। হ্যাঁ, এন্টি ডেরিভেটিভ যেমন মনে করো আমি বললাম ডিডিএক্স অফ সাইন এক্স, ডিডিএক্স অফ সাইন এক্স। তাহলে সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? আমরা কি জানি? সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় কজ এক্স। মাশাআল্লাহ, তাহলে আমাদের সংজ্ঞা অনুযায়ী যদি এই প্রসেসের এন্টি প্রসেস ইন্টিগ্রেশন হয়, তাহলে এই কজ এক্সটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে পাবো কি? সাইন এক্স। তাহলে সামেশন কজ এক্স ডিএক্স ইকুয়াল টু কী হবে? সাইন এক্স। এইটাই হচ্ছে আসল কথা, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো আমরা যদি আবার এখানে আরেকটা কথা বলি, আমরা যদি বলি যে ডিডিএক্স অফ সাইন এক্স প্লাস ওয়ান, একটু আগেই তোমাদের আরেকটা জিনিস শিখায় রাখি, ডিডিএক্স অফ সাইন এক্স প্লাস ওয়ান, তাহলে কি সাইন এক্স প্লাস ওয়ানকে ডেরিভেটিভ করলে, সাইন এক্সকে ডেরিভেটিভ করলে কি বলো তো? কজ এক্স, আর ওয়ানকে ডেরিভেটিভ করলে জিরো। তাহলে এই জায়গাটাতে এই কজ এক্সটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, এই কজ এক্সটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, তাহলে আমাদের পাওয়ার কথা হচ্ছে সাইন এক্স প্লাস ওয়ান। তার মানে আমি বুঝাইতে যাচ্ছি, তুমি যেই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করে একটা নতুন ফাংশন পাবা, সেই নতুন ফাংশনটাকে আবার এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেট করলে কি বাবা দেখি ওই ফাংশনটাই হুবহু ফেরত পাবা। বুঝতে পেরেছ? এটাই হচ্ছে কি এন্টি প্রসেস। আচ্ছা, তাহলে এখানে দেখো তো, আমি যদি এখন বলি ডিডিএক্স অফ সাইন এক্স প্লাস টু, এইটা যদি হয়ে থাকে তাহলে এটা কি হবে বলো তো? কজ এক্স। আর কজ এক্সকে ইন্টিগ্রেট করলে এই কজ এক্সটা আসছে কি? সাইন এক্স প্লাস টুকে ডিফারেন্সিয়েট করে। তাহলে এই কজ এক্সটা কত আসবে? এই কজ এক্স ডিএক্স ইকুয়াল টু কত আসবে? সাইন এক্স প্লাস টু। তাহলে এই জন্য আমরা ইন জেনারেলি কি বলে থাকি জানো? আমরা ইন জেনারেলি বলে থাকবো সামেশন কজ এক্স ডিএক্স ইকুয়াল টু কত বলো তো? সাইন এক্স প্লাস সি। কারণ কি? এই যে প্রথমটার জন্য সি এর ভ্যালু কত ছিল? জিরো। প্রথমটার জন্য সি এর ভ্যালু কত ছিল? জিরো। দ্বিতীয়টার জন্য সি এর ভ্যালু কত ছিল? ওয়ান। তৃতীয়টার জন্য সি এর ভ্যালু টু। তাহলে ইন জেনারেলি আমরা এটাকে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বলতে পারি, যেটার নাম হচ্ছে বাংলায় আমরা বলবো কি, এখানে সি হচ্ছে কি বলতো? সমাকলন ধ্রুবক। সমাকলন ধ্রুবক বা যোগজীকরণ ধ্রুবক। এটা যেন আমাদের সবার মনে থাকে। তাহলে এই স্লাইড থেকে আমরা কি শিখলাম? ইন্টিগ্রেশনটা কি? এন্টি প্রসেস অফ ডিফারেন্সিয়েশন। ইন্টিগ্রেশন আরেকটা প্রসেস যেটা কি করে আমাকে ডিফারেন্সিয়েশন, যেই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করে আমি যেই ফলাফল ডেরিভেটিভটা পেয়েছি, সেই ডেরিভেটিভটাকে ইন্টিগ্রেট করলে আমরা ওই ডিফারেন্সিয়েশন যেই ফাংশনটাকে করছি সেই ফাংশনটা ফেরত পাবো। যেমন কজ এক্সকে ইন্টিগ্রেট করলে আমরা কি পেয়েছিলাম? সাইন এক্স। সাইন এক্স প্লাস ওয়ান, সাইন এক্স প্লাস টু। ইন জেনারেলি বলতেছি কি সাইন এক্স প্লাস সি। এবং এই জায়গাটাতেই তোমাদের একটা জিনিস আমি তোমরা হয়তো অনেকেই দেখে থাকবা যে ইনডেফিনিট ইন্টিগ্রাল। এটা কি ইনডেফিনিট ইন্টিগ্রাল? কারণ কোনো লিমিট নাই। তো ইনডেফিনিট ইন্টিগ্রালে কি একটা প্লাস সি ইউজ করা হয়। কেন সেই প্লাস সিটা ইউজ করা হয়? এই যে এই কারণ, তারও একটা উত্তর দিয়ে দিলাম। বুঝতে পেরেছ? বুঝো নাই?
অবশ্যই বুঝছো, গুড। আচ্ছা, এখানে না বোঝার কোনো কিচ্ছু নাই। আচ্ছা, তো এখন আমরা আরেকটু বেসিক দিই তোমাদের, যে আমি যে বলছিলাম ইন্টিগ্রেশন করলে যে আমরা এরিয়া পাবো, সেই জিনিসটা কি? ইন্টিগ্রেশন করলে যে আমরা এরিয়া পাবো সেই ঘটনাটা আসলে কেমন হবে? মনে করো এইটা হচ্ছে তোমার কি ওয়াই এক্সিস, ওকে, এইটা হচ্ছে তোমার ওয়াই এক্সিস, আচ্ছা, আর এইটা হচ্ছে তোমার এক্স এক্সিস, এইটা তোমার এক্স এক্সিস, ওকে ফাইন। এবার আসো, এইটা হচ্ছে আমরা একটা ফাংশনের গ্রাফ নিলাম, যেই ফাংশনের নাম দিলাম কি y ইকুয়াল টু এফ অফ এক্স। তো এই ফাংশনটাকে আমরা কি, এই ফাংশনটা এক্স অক্ষের সাথে যেই এরিয়া তৈরি করে সেই এরিয়াটা বের করতে চাই। এই ফাংশনটা এক্স অক্ষের সাথে যেই এরিয়া তৈরি করে সেই এরিয়াটা বের করতে চাই। যেহেতু তাহলে আমাদের দেখো, আমরা কি জানতাম, আমরা যদি মানে এখানে যদি এক্স এর ভ্যালু মনে করো এই জায়গা থেকে নিলাম একটা এক্স এর ভ্যালু এক্স ইকুয়াল টু এক্স জিরো, তারপরের থেকে আমরা নিলাম মনে করো এরকম কিছু নিলাম, ওকে। আমার সাথে সাথে তোমরা একটু এঁকে ফেলো, তাহলে আরো মজা হবে। ওকে, এখন দেখো এইভাবে মনে করো আমরা এই পুরো জায়গাটাকে এইভাবে স্লাইস করে করে এইভাবে রাখলাম, এত দূর পর্যন্ত আমরা স্লাইস করে রাখলাম। এক্স অক্ষের সাথে যতগুলা মানে এই ক্ষেত্রটা আসলে আমাদেরকে বের করতে হবে। মনে করো এটা হচ্ছে কত, এক্স ইকুয়াল, এটা হচ্ছে এক্স ইকুয়াল এক্স জিরো থেকে শুরু করে এক্স ইকুয়াল টু মনে করো এক্স ফাইনাল, ওকে। আচ্ছা, তো কথা হচ্ছে এইখান থেকে এই পুরা ক্ষেত্রফলটা আমাকে বের করতে হবে। তো এই পুরা ক্ষেত্রফল করার জন্য দেখো এক্স এর ভ্যালু যদি তুমি জিরো ইনপুট দাও তাহলে এইটা কত হবে বলো তো, এফ অফ জিরো। এইটা কত হবে বলো তো, এইখানে যদি মনে করো এক্স এর ভ্যালু যদি এক্স ওয়ান হয়ে থাকে, এইটা মনে করো এক্স টু যদি হয়ে থাকে, তাহলে এইভাবে করতে করতে কত হবে, এই যে এই অংশটা কি দেখো, আমরা যদি নিই এখান থেকে এই পর্যন্ত, আমরা কারণ জানি কি আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল জানি, এক একটা আয়তক্ষেত্র যদি নিই এইটা আসলে কার ভ্যালু আসবে, এফ অফ এক্স এর ভ্যালু আসবে। আর এই যে ছোট ছোট যেই অংশটুকু আমরা ভাগ নিচ্ছি তার নাম দিচ্ছি মনে করো কত, ডেল এক্স, তার নাম দিলাম কত, ডেল এক্স। তাহলে এই ছোট্ট ছোট্ট যেই ক্ষেত্রফলগুলো তৈরি হবে সেইগুলো কত হবে বলো তো, এফ অফ এক্স ইন্টু কত বলো তো, ডেল এক্স, এফ অফ এক্স ইন্টু ডেল এক্স। এখন এইরকম জিনিস তো আসলে অনেকগুলা থাকবে, তাই না? অনেকগুলা থাকবে না, এফ অফ এক্স ইকুয়াল টু ডেল এক্স, এরকম জিনিসগুলো আসলে অনেকগুলা থাকবে। তো এফ অফ এক্স ইকুয়াল টু যে ডেল এক্স, তাহলে সবগুলা এফ অফ এক্স ইন্টু ডেল এক্সগুলাকে আমাকে কী করতে হবে, যোগ করতে হবে, তাইলেই না আমরা এই ক্ষেত্রফলটা পাবো। এখন এই যে যোগ করা মানে কি, আসলে আমরা এইভাবে বলবো কি, যোগ করা মানে এটা হচ্ছে সামেশন, ঠিক আছে, এইটা সামেশন। এখন দেখো এই যোগ করার ভিতরে একটু ঝামেলা আছে, ঝামেলাটা কি, এই যে এইখান থেকে আমি একটু ডিফারেন্ট কালার ইউজ করি, যেমন এইখান থেকে এই অংশটুকু আমার যোগের ভিতরে আসতেছে না, আবার এখান থেকে এই অংশটুকু যোগের ভিতরে আসতেছে না, এখান থেকে এই অংশটুকু যোগের ভিতরে আসবে না। হয়তো এখানে যদি আমরা আর একটা স্লাইস নিতাম তাহলে এখান থেকে এই অংশটুকু যোগের ভিতরে আসবে না। দেখো এইরকম কোনো একটা স্লাইস যদি নিয়ে ফেলি তাহলে দেখা যাবে এখান থেকে আবার এক্সট্রা কিছু চলে আসছে, তাই না? তো এখানে কি বাবা দেখি কম আসছে, এখানে বেশি আসছে, এইভাবে করে অ্যাভারেজ হবে। কিন্তু তারপরেও ভিতরে জিনিসটার একটা এরর থাকার চান্স থাকে। তাহলে এই এররটাকে আমরা কিভাবে বাদ দিতে পারবো? এই এররটাকে বাদ দেওয়ার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই যে ভাগ করছিলাম এই ভাগের মানটা যদি আমরা খুব ছোট করে ফেলি, এই ভাগের মানটাকে যদি আমরা খুব ছোট করে ফেলি, অর্থাৎ সেটাকে আমরা মনে করে বলে দিলাম কত, যে লিমিট
এই ডেল এক্স টেন্স টু কত বলো তো 0, ডেল এক্স টেন্স টু 0। দেখো এবার এই স্লাইসগুলো যদি খুব ছোট হয় তাহলে এইটা আর এটা কি খুব কাছাকাছি হবে, তখন এই দুই পাশের হাইটই কি সেম হবে, তাই না? তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি, এই পাশে কি এটাকে প্রস্থ বললাম, এই পাশে দৈর্ঘ্য বললাম, প্রস্থ গুণন দৈর্ঘ্য বা দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এরকম যতগুলো স্লাইস হবে সবগুলোকে আমরা যোগ করব সামেশন দিয়ে, এবং সেখানে এই স্লাইসের ভ্যালুটা কি টেন্স টু কত হবে 0। হ্যাঁ বন্ধুরা, এইটাকেই আমরা বলতেছি কি বলতো সামেশন এফ অফ এক্স ইন্টু ডিএক্স। কথা বোঝা নাই? এই জিনিসটাকে আমরা বলতেছি সামেশন এফ অফ এক্স ইন্টু ডিএক্স। এটা দ্বারা কি বোঝাচ্ছে, এইটা এক্স অক্ষের সাথে যেই ক্ষেত্রফলটা তৈরি করে সেই ক্ষেত্রফল। এখন তুমি যদি আরও কিছু এখানে বলে দাও, এই যে যেহেতু এখানে ফাংশন আছে, তুমি যদি এখানে লিমিট দিয়ে যাও যে লিমিটটা বেসিক্যালি এখানে এই সামেশনের যে এই এক্স ইকুয়াল টু কত বলো তো এক্স 0 থেকে এক্স ফাইনাল, তাহলে এটা কত আসবে বলো তো এক্স 0 থেকে এক্স এফ। তখন এটা কি হয়ে গেছে ডেফিনিট ইন্টিগ্রাল, এক্স এর ভ্যালু এক্স 0 থেকে এক্স এফ এর মাঝে এই ফাংশনটা এক্স অক্ষের সাথে যেই এরিয়াটা তৈরি করে সেটা আসলে প্রকাশ করা হবে সামেশন এক্স 0 টু এক্স এফ এফ অফ এক্স ডিএক্স। এবং আমরা তো ডিফারেন্সিয়েশন এটা শিখেছিলাম যে ডেল এক্স টেন্স টু 0 হইলে এটাকে আমরা কি লিখব ডিএক্স লিখব, তাই না? ক্ষুদ্রাতি পরিবর্তনের জন্য। আই হোপ তোমরা এটা বুঝতে পেরেছ। হ্যাঁ, তাহলে এই এরিয়াটা আসলে বের করে কি দিয়ে, ডিফারেন্সিয়েশন দিয়ে, সরি ইন্টিগ্রেশন দিয়ে। এই এরিয়াটা কি দিয়ে বের করব আমরা, এই ইন্টিগ্রেশন। এখন দুইটা জিনিস জানলাম, একটা কি ইন্টিগ্রেশন অ্যাকচুয়ালি কি করে, এরিয়া তৈরি করে, তাই তো? আচ্ছা, আর ইন্টিগ্রেশন জিনিসটা কি এন্টি ডেরিভেটিভ। তো এখানে আমরা দেখছি দেখো কজ এক্সকে ইন্টিগ্রেট করলে কি আসে সাইন এক্স। তাহলে এখান থেকে আমাদের কিছু ম্যাথ করার জন্য আসলে সূত্র মুখস্থ করা লাগবে। সূত্র কি কি মুখস্থ করা লাগবে, যেমন এইখানে এইটা একটা -1 হবে, ওকে, এনে ভ্যালুটা -1 হওয়া যাবে না। তো এই ফর্মুলাগুলা সবগুলা আমাদের এক টানা মুখস্থ রাখতে হবে। দেখো দেখো ভাইয়া, এই যে কজ এক্সকে দেখো তো সাইন এক্স প্লাস সিকে ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায় কজ এক্স। আবার দেখো মাইনাস কজ এক্স প্লাস সিকে ডিফারেন্সিয়েট করলে কত হয় সাইন এক্স, তাই না? মাইনাস কজ এক্স প্লাস সিকে ডিফারেন্সিয়েট করলে কি আসে সাইন এক্স। আমি একটু একটা জিনিস তোমাদেরকে লিখে দিই, যে মনে করো এন্টি ডেরিভেটিভ যেহেতু বলছি ডিডি এক্স অফ এফ অফ এক্স প্লাস সি, ওকে, এইটা সমান যদি কত হয় বলো তো এফ প্রাইম অফ এক্স, তাহলে কি ঘটনা ঘটবে, তাহলে কি ঘটনা ঘটবে সামেশন এফ প্রাইম অফ এক্স ডিএক্স, এটা সমান কত বলো তো এফ অফ এক্স প্লাস সি। এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করে এটা পাইছি, তাহলে এইটাকে ইন্টিগ্রেট করলে কি আমরা এটা পাবো। সবাই কি বুঝছি? আচ্ছা, তাহলে এখান থেকেই দেখো আমরা এই সূত্রগুলো বলতেছি। আমরা যদি মাইনাস কজ এক্স প্লাস সিকে ডিফারেন্সিয়েট করি তাহলে সাইন এক্স, কারণ কি কজ এক্সকে ডেরিভেটিভ করলে কি হয় মাইনাস সাইন এক্স, তাহলে মাইনাস কজ এক্সকে ডেরিভেটিভ করলে কি আসবে বলো দেখি প্লাস সাইন এক্স। একইভাবে সাইন এক্সকে যদি আমরা কি করি বলো তো ডিফারেন্সিয়েট করি তাহলে কজ এক্সকে ইন্টিগ্রেট করলে কি আসবে বলো তো সাইন এক্স প্লাস সি, ওকে। একইভাবে তোমরা কট এক্স, দেখো এইটা বুঝতে তোমাদের একটু কষ্ট হচ্ছে। এখন এই ইন্টিগ্রেশনটা কেমনে বের করছিলাম, যে এইটা কিন্তু আসলে মুখস্থ রাখা খুবই টাফ, যে লন সেক এক্সটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে টেন এক্স হয়, তো লন সেক এক্সকেই যে ডিফারেন্সিয়েট করতে হবে এই টেন এক্সের ইন্টিগ্রেশন পাওয়ার জন্য, তাহলে এইটা বের করাটা টাফ না? তো এইগুলোর জন্য আমাদের জানা জিনিসগুলোকে ব্যবহার করার জন্য প্রতিস্থাপন পদ্ধতি তৈরি হয়, ঠিক আছে? প্রতিস্থাপন পদ্ধতিতে আমি আসতেছি। আপাতত তোমরা এই সূত্রগুলো একটু মুখস্থ করো, এবং খুব 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 দরকার যেটা সেটা হচ্ছে কত বলো তো, এই যে মানে সামেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা সমান কত এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান। তবে এখানে দেখো এন এর ভ্যালু -1 হওয়া যাবে না, এন এর ভ্যালু -1 হলে এটা কি হয়ে যাবে বলো তো 0, মানে আনডিফাইন্ড। সেই জন্য আসলে কি বলো দেখি এন এর ভ্যালু যদি -1 হয় তাহলে কত আসে সেটা বলো দেখি, মানে এই পুরা জিনিসটা এন এর ভ্যালু -1 হইলে কি সামেশন 1/x ডিএক্স, তাহলে এই 1/xটা আসলে কার ডেরিভেটিভ লন এক্স এর ডেরিভেটিভ, এটা কিন্তু আমাদের মনে আছে, তাই না? আচ্ছা,
আবার কত, এইটাও কিন্তু একটু মনে রেখো যে 1 ডিভাইড বাই 2 রুট ওভার এক্সকে যদি তুমি ইন্টিগ্রেট করো তাহলে কি পাবো বাবা দেখি, রুট ওভার এক্স প্লাস সি। হ্যাঁ, আর স্পেশালি এই জিনিসটাকে তুমি আরেকটা এইভাবে মনে রাখতে পারো যে সামেশন 1 বাই রুট ওভার এক্স ডিএক্স এটা সমান কত আসবে বাবা দেখি, 2 রুট ওভার এক্স প্লাস সি। ওকে, 2 রুট ওভার এক্স প্লাস সি, এটা বেসিক্যালি কোথা থেকে আসছে, এখান থেকে আসছে, কারণ এই রুটটা মানে রুটযুক্ত ফাংশনের ইন্টিগ্রেশন করাটা খুব বহুল প্রচলিত, এই জন্য এটাকে আলাদাভাবে সূত্র আকারে দিয়ে রাখছি। তো এখানে এক্স এর ভ্যালু আসলে কত বলো তো, মাইনাস হাফ। তাহলে কি আসবে বলতো, এই সূত্র অনুযায়ী এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস ওয়ান মানে কত, এক্স টু দি পাওয়ার হাফ মানে রুট ওভার এক্স, আর এই নিচে কত মাইনাস হাফ প্লাস ওয়ান মানে কত আবার বলতো প্লাস হাফ। তো নিচে প্লাস হাফ থাকলে সেই টুটা কি উপরে চলে যাবে, এই জন্য কত 2 রুট ওভার এক্স প্লাস সি। ওকে, একইভাবে ই টু দি পাওয়ার এক্স প্লাস সিকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্সই হয়, তাহলে ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে কত, ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। আচ্ছা, এ টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে কত হবে, এ টু দি পাওয়ার এক্স ডিভাইড বাই লন এ। ওকে, তো এভাবে জিনিসগুলোকে মনে রাখতে হবে। এখানে কিছু ব্যাপার আছে, দেখো তুমি যদি শুধু এ টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করতে হবে তাহলে কি হইতো, এ টু দি পাওয়ার এক্স লন এ, এ টু দি পাওয়ার এক্স লন এ। ইন্টিগ্রেট করলে ওই সহগটা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। এ টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন এ প্লাস সি। ওকে, তো এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের লাগবে, এই ফর্মুলাগুলো তোমরা সবাই এটিএম করে রাখো। এটিএম মানে একটানা মুখস্থ। ওকে, তো চলো আমরা এখানেই বলছিলাম যে এই জিনিসগুলা পাওয়ার জন্যই আসলে কি বলতো আমাদের প্রতিস্থাপন পদ্ধতির দরকার হয়। প্রতিস্থাপন পদ্ধতি বেসিক্যালি কেন দরকার হয়, ও আরও কিছু ফর্মুলা আছে এখানে, এই ফর্মুলাগুলোও লাগবে। যেমন সাইন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত বলো তো, 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার হয়। তাহলে 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি আসবে বাবা দেখি, সাইন ইনভার্স এক্স প্লাস সি। ওকে, ঠিক একইভাবে টেন ইনভার্স এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত বলো তো, 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে 1 ডিভাইড বাই 1 প্লাস এক্স স্কোয়ারকে যদি তুমি ইন্টিগ্রেট করো তাহলে এটা কত আসবে বলো তো, টেন ইনভার্স এক্স প্লাস সি। বুঝেছ? আচ্ছা, তো এগুলোর জন্য দেখো এই যে প্রতিস্থাপনটা আসলে কেন দরকার হয়, প্রতিস্থাপনটা কেন দরকার হয়। আচ্ছা, প্রতিস্থাপনটা যেমন মনে করো আমি তোমাকে বললাম যে সামেশন টেন এক্স ডিএক্স এইটা সমান কত, তোমার কাছে আমি প্রশ্ন তুললাম, সামেশন টেন এক্স ডিএক্স এটা সমান কত, কত তুমি এখন সূত্র মুখস্থ করে ফেলছো, কারণ একটু আগে ভাইয়া আমি তোমাকে সূত্র পড়িয়েছি। আচ্ছা, তো আসলে সূত্র মুখস্থ করাটা খুব ভালো সলিউশন না, ম্যাথ পারার জন্য সলিউশন। ঠিক আছে, কেউ যদি তোমাকে এই সূত্রের প্রমাণ চাই তখন তুমি কি করবা। আচ্ছা দেখো, আমরা এটাকে কি করব, ইন্টিগ্রেশন করা মানেই আমি যা জানি সেইগুলো ব্যবহার করে এটাকে সমাধান করব, ম্যাথমেটিক্যাল বাইজেকশন করতে হবে আমাকে। তাহলে কীভাবে করব দেখো, আমি প্রথমে টেন এক্স দেখার সাথে সাথে এটাকে আমি বলে দিতে পারি সাইন এক্স ডিভাইডেড বাই কি, কজ এক্স ডিএক্স, সাইন এক্স ডিভাইডেড বাই কজ এক্স ইন্টু ডিএক্স। এখন দেখো আমি এই জিনিসটাকে ইন্টিগ্রেশন কিভাবে করব, মানে কোন ফাংশনটাকে ডিফারেন্সিয়েট করলে এই সাইন এক্স বাই কজ এক্স বা টেন এক্স আসে আমি জানি না, আমি এটা বলতে পারতেছি না, কিন্তু আমি এইটা বলতে পারি যে 1 বাই এক্সকে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কি লন এক্স হয়, এটা কি আমরা সবাই জানি না, 1 বাই এক্সকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে এটা কি হয়, লন এক্স হয়, কারণ লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত 1 বাই এক্স হয়। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি সামহাও এখানে 1 বাই এক্স লিখতে পারতাম তাহলে সেইটার জন্য আমরা কি, ওই যে জানি যেটা সেটাই আমরা এখন ব্যবহার করব, জানি যেটা সেটাই ব্যবহার করতেছি। আচ্ছা, যেমন আমরা এখানে যদি ধরি লেট কজ এক্স ইকুয়াল টু কত জেড, তাহলে এখানে কজ এক্সের জায়গায় কি 1 বাই জেড লেখা যাবে, তাহলে সাইন এক্স আর ডিএক্স মিলে কি হয়ে যাবে, এখানে দেখো পরিবর্তনটা কার, এক্স এর পরিবর্তন, পরিবর্তনটা এক্স এর পরিবর্তন। ঠিক আছে, তাহলে এখন যখন তুমি কজ এক্স ইকুয়াল টু জেড ধরবা তাহলে ভ্যারিয়েবল চেঞ্জ হয়ে যাচ্ছে, এক্স থেকে কোথায় চলে যাচ্ছে বলো তো, জেড এ চলে যাচ্ছে, তাহলে এখানে পরিবর্তন আনতে হবে কাকে, জেড এর পরিবর্তন। আচ্ছা,
তাহলে কজ এক্সকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে এটা কি আসবে বলো তো ভাইয়া, মাইনাস সাইন এক্স। আর এই পাশেও যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে ডিজেড বাই ডিএক্স। তো তোমাদেরকে অন্তরীকরণের ভিতরে কি বলেছি, তোমাদেরকে অন্তরীকরণের ভিতরে বলেছি যে ফার্স্ট ডেরিভেটিভ নর্মাল ভাগ। আমরা যতই ভয় দেখাই না কেন এই ডিডিএক্স একটা অপারেটর, ফার্স্ট ডেরিভেটিভকে তোমরা নর্মাল ভাগের মতোই কি করতে পারো, ট্রিট করতে পারো। তাহলে দেখো তো ভাইয়া, আমরা এই ক্ষেত্রে কি লিখতে পারি, মাইনাস সাইন এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু কত বলো তো, ডিজেড। তা আমার এখানে আছে কি সাইন এক্স ইন্টু ডিএক্স, তাহলে কত আসছে বলো তো, সাইন এক্স ইন্টু ডিএক্স ইকুয়াল টু কত বলো তো, মাইনাস ডিজেড। তাহলে এই পুরো জিনিসটাকে আমরা এখন কি লিখতে পারতেছি, সামেশন কত, 1/z ইন্টু মাইনাস ডিজেড, রাইট। তো এই মাইনাসটা ধ্রুবক বাইরে আনা যায়, তাহলে সামেশন 1/z ডিজেড, এটা লিখতে পারি না, লিখতেই পারি। তাহলে সামেশন 1/z ডিজেড, এবার কি আসে বলো তো, তাইলে মাইনাস 1/z কে z এর রেসপেক্টে যদি ইন্টিগ্রেট করি, দেখো 1/x কে যদি x এর রেসপেক্টে ইন্টিগ্রেট করতাম তাহলে লিখতাম ln x। তাহলে 1/z কে z এর রেসপেক্টে ইন্টিগ্রেট করলে কি পাবো আমরা বলো তো, ln মডুলাস অফ z প্লাস একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c। অবশ্যই এখানে তোমরা কি সাইড নোট দিবা, c ইকুয়াল টু সমাকলন ধ্রুবক, সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা এখন তুমি যদি এইখানেই উত্তর লিখে দাও তাহলে কি হবে, তুমি তো এখানে ধরে নিছো cos x ইকুয়াল টু জেড, তাহলে জেড এর মানটা এখানে বসাইতে হবে না। তাহলে জেড এর মান যদি বসাও তাহলে কত, মাইনাস লন মডুলাস অফ কি আসবে, cos x প্লাস সি। শেষ শেষ। তাইলেও তো ভাইয়া সূত্রের সাথে মিলে নাই, কারণ সূত্রে আপনি বলছেন কত, লন সেক এক্স প্লাস সি। আরে পাগল, মিলে গেছে। দেখো লনের সামনে যেটা থাকে সেটা লনের ভিতরে যেটা আছে এটাকে বলা হয় আর্গুমেন্ট, আর্গুমেন্টের কি হয়, পাওয়ার হয়ে যাবে। তাহলে কত আসবে বলো তো, লন মডুলাস অফ কজ এক্স এর পাওয়ার কত বলো তো, -1। ঠিক আছে, এটা কিন্তু কজ ইনভার্স এক্স না, কজ এক্স এর পাওয়ার হচ্ছে -1 প্লাস সি। তো এই -1 মানে কি, পাওয়ার যদি -1 হয় তাহলে এটাকে লেখা যাবে কি 1/cos x। তাহলে 1/cos x যদি লেখা যায় তাহলে এইটাকে আমরা কি লিখতে পারবো, লন মডুলাস অফ সেক এক্স প্লাস সি। কথা বুঝেছ না, বোঝার কিচ্ছু নাই তাই না, সবাই বুঝছি। এই যে তুমি যদি এইটাই বুঝে থাকো তাহলে তুমি ইন্টিগ্রেশনই শিখে গেছো। তাহলে ইন্টিগ্রেশনে দেখছো, ইন্টিগ্রেশনে কি হয়, ইন্টিগ্রেশনে এইভাবে আমরা কি প্রতিস্থাপন করা শিখতে হবে আমাদেরকে, কারণ আমরা তো জানি না কোন ফাংশনটাকে আসলে ডিফারেন্সিয়েট করলে এটা পাওয়া যায়। তাহলে জানা যেই ফর্মুলাগুলো আছে যেগুলো আমাদের পরিচিত তাদেরকে ব্যবহার করে আমরা কি অজানাগুলো বের করব। এই জন্য আমরা কি করব, প্রতিস্থাপন করব। ঠিক আছে, আচ্ছা। তো এখানে তোমাদের মনে এখন প্রশ্ন আসতে পারে, ভাইয়া আপনি cos x ইকুয়াল টু জেড ধরলেন, এমনও তো হইতে পারে সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে তো cos x হয়, তাহলে সাইন এক্সটাকে কেন ধরলেন না, সাইন এক্সটাকে কেন ধরলেন না? আচ্ছা, তার উত্তরটা আমি তোমাদেরকে দিয়ে দিই, চলো এখনই দিয়ে দিই। মানে শুধু প্রতিস্থাপন করলেই হবে না, প্রতিস্থাপন করার সাথে সাথে তোমাদেরকে কি করতে হবে, মানে কোনটাকে প্রতিস্থাপন করতেছো সেটাও আসলে বুঝতে হবে। ওকে, যেমন এটাকে আমি বললাম কত বলো তো, সাইন এক্স ধরলাম, যে লেট সাইন এক্স ইকুয়াল টু কত, জেড। তাহলে এই জিনিসটা কত আসবে, সামেশন। আচ্ছা, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কত রে ভাই, cos x ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড, একবারে লিখে ফেলি, মানে cos x ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স, তাহলে গুণ করলে তো এটাই আসবে। ভাই রে, এখানে যদি তুমি জেড লেখো তাহলে কি দেখো দেখি, এই cos xটা কি এখানে থেকেই যাচ্ছে না, cos x মানে আমি যদি এখান থেকে শুধু dx এর ভ্যালু বের করি তাহলে এইটা কত আসবে বলো তো, 1/cos x ইন্টু কত বলো তো, ডিজেড। তাহলে এখানে কত আসবে, ডিজেড, এখানে একটা cos x ছিল, আবারও কত বলো দেখি, cos x চলে আসলো তার নিচে। তাহলে কি কোনো লাভ হবে নাকি ভাইয়া,
এখানে তো এক্স আর জেডকে একই সাথে আমরা রাখতে পারবো না, বুঝো নাই? বা এখান থেকেও আমরা কি এক্স এর ভ্যালু কত সাইন ইনভার্স জেড দিয়েও এখানে বসাইতে পারি, সমস্যা নাই। কিন্তু ম্যাথটা কি আরও জটিল হয়ে যাচ্ছে, তাহলে এইটা করলে আরও জটিল হচ্ছে। তো তুমি কি আরও জটিল করবা নাকি? হ্যাঁ, আরও জটিল হচ্ছে। তাহলে এখান থেকেও কিন্তু আমরা একটা শিক্ষা নিলাম। সেই শিক্ষাটা কি? যে কাউকে ধরা যাবে না, সঠিক জিনিসটাকে ধরতে হবে। বুঝতে পারছো? সঠিক ফাংশনটাকে তোমাকে বাছাই করে নিতে হবে। বুঝতে পেরেছ? যেমন দেখো, এখানে আমরা কজ এক্সটা ধরার ফলে জিনিসটা কত সিম্পল একটা ফরম্যাটে চলে আসছিল, কিন্তু এখানে সাইন এক্সটা ধরার ফলে জিনিসটা আরও জটিল হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? তাহলে এইভাবে আমরা না করি, এইভাবে আমরা না করি। ওকে, তো এখন তুমি আস্তে আস্তে টাইপ ওয়াইজ ইন্টিগ্রেশনগুলো তুমি শিখবা, যে আমরা কিভাবে কখন কোন ফাংশন থাকলে কোনটাকে আমরা জেড ধরবো। এটাই হচ্ছে আসলে কি বলা দেখি ইনডিফিনিট ইন্টিগ্রেশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ওকে, চলো। যেমন এখানে তোমাদের কাছে বলা আছে, এখানে দেখো দুইটা এক্সাম্পল দেওয়া আছে। একটা এক্সাম্পল দেওয়া আছে কত, সামেশন সাইন এ এক্স প্লাস বি ডিএক্স। ওকে, আচ্ছা, আমি এই দুইটা স্লাইডে নিয়ে যাই। আমরা প্রথমে এই এক্সাম্পলটাকে আমরা ঢেকে দিই। আমরা চলো এই এক নাম্বারটা দেখি। আমরা যদি জানতাম এখানে শুধুমাত্র সাইন এক্সকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে কিন্তু আমরা ওটা লিখে দিতাম সাইন এক্সটা কার ডেরিভেটিভ, মাইনাস কজ এক্সের, তাই না? তাহলে মাইনাস কজ এক্স প্লাস সি লিখতাম। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে তো আমাদের সাইন এক্স নাই, এখানে আমাদের কি আছে বলো? এখানে আমাদের সাইন এক্স নাই, এখানে কি আছে? এখানে আছে এক্সের জায়গায় কি আছে, এ এক্স প্লাস বি। আহারে, এখানেই যদি শুধুমাত্র এক্স থাকতো তাহলেই তো আমরা জিনিসটাকে খতম করে দিতে পারতাম নাকি? এখানেই যদি আমাদের শুধুমাত্র এক্স থাকতো তাহলে এখানে সরাসরি লিখতে পারতাম কত, মাইনাস কজ এক্স প্লাস সি। কিন্তু এখানে এক্স নাই, তাহলে এই জায়গাটাতে একটা ভ্যারিয়েবল যদি নিয়ে আসতে পারি তাহলে কি আমার জন্য সহজ। তাহলে চলো আমরা দেখব লেট এই যে এ এক্স প্লাস বি এটাকে আমরা ধরবো কত, জেড। এই যে এ এক্স প্লাস বি এটাকে আমরা ধরবো জেড। তাহলে এইটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে বলো তো? এটাকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কত, এ, বিটাকে ডিফারেন্সিয়েট করলে কত, 0। আচ্ছা, আর এই পাশে ডিফারেন্সিয়েট করলে কত, ডিএক্স বাই ডিজেড। তাহলে এই ডিএক্সটা আমরা এখানে নিয়ে চলে আসি, এখানে কি থাকলো বলো তো, ডিজেড। আচ্ছা, তাহলে সামেশন সাইন, এখন এই জিনিসটাকে আমরা লিখতেছি কত বলো তো, জেড। তাহলে শুধু ডিএক্স সমান আমরা কি লিখতে পারি, শুধু ডিএক্স সমান আমরা লিখতে পারি ডিজেড ডিভাইডেড বাই এ। এ তো একটা কনস্ট্যান্ট, কোনো সমস্যা নাই। তাহলে ইনটু ডিজেড ডিভাইডেড বাই এ। ঘটনাই শেষ। দেখো এই এটা বাইরে চলে আসলো 1/a, সামেশন সাইন জেড ডিজেড। এখন তোমরা বলো কে পারবে না? তোমরা সবাই জানো সাইন এক্সকে ইন্টিগ্রেট করলে কি হয়, মাইনাস কজ এক্স। তাহলে সাইন জেডকে জেডের সাপেক্ষে ইন্টিগ্রেট করলে কি হবে, মাইনাস কজ জেড। তাহলে মাইনাস 1/a কজ জেড প্লাস সি। এখন কি আমাদের কাছে বলেছিল যে এখানে জেড রাখতে হবে? না, আমাদের কাছে বলে নাই। তাহলে এটা কত, মাইনাস 1/a কজ অফ কত বলো তো, এ এক্স প্লাস বি, তার সাথে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট এই সি। আমাকে আর কখনো তোমরা জিজ্ঞাসা করবো না ভাইয়া সি কেন লিখতেছেন। ওকে, সি মানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। সাইড নোট আমি দিচ্ছি না, তোমরা সবাই দিয়ে নিবা। ওকে, এই হচ্ছে উত্তর। এখন দেখো তোমরা যখন আরেকটু মানে ম্যাথ করতে করতে যখন একদম প্রো হয়ে যাবা তখন তোমরা এটা কি এইভাবে করতে পারবা। দেখো যে এইভাবে না ধরেও সরাসরি এখান থেকে এই লাইন লেখা শিখবা। কিভাবে? সাইন এক্সকে ইন্টিগ্রেট করলে কি হয়, মাইনাস কজ এক্স। তাহলে দিবা কত বলো দেখি, মাইনাস কজ এক্সের জায়গায় কি আছে বলো তো, এ এক্স প্লাস বি।
তাহলে এইখানে এক্স এর সহগ যেটা আছে সেটা দিয়ে জাস্ট এটাকে ভাগ করে দিবা, তাইলেই শেষ। ঠিক আছে, এক্স এর যে সহগ আছে সেটা দিয়ে ভাগ করে দিলেই উত্তর পেয়ে যাবা। এটার একটা ট্রিক। ওকে, আচ্ছা এবার চলো আমরা 2 নম্বর এক্সাম্পলটাতে দেখি। 2 নম্বর এক্সাম্পলটা কি বলছে আমাদের। 2 নম্বর এক্সাম্পলটা দেখো তো কার সাথে মিলে, এক্স টু দি পাওয়ার এন এর সাথে মেলে, তাই না? এটা কার সাথে মেলে? এক্স টু দি পাওয়ার এন এর সাথে মেলে। আচ্ছা, এক্স টু দি পাওয়ার এন এর সাথে কিভাবে মেলে দেখো। সামহাও যদি এটা এক্স টু দি পাওয়ার 4 হইতো, আমরা কি জানতাম দেখো তো, যে সামেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এটা সমান কি জানি, এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস সি। কিন্তু এখানে কি এন ক্যান নট বি ইকুয়াল টু -1, এন ক্যান নট বি ইকুয়াল টু -1। আচ্ছা, তাহলে দেখো তো সামেশন এক্স টু দি পাওয়ার 4 ডিএক্স এটার বেলায় কি হবে বলো তো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই 4 প্লাস 1 না, প্লাস সি, কারণ এখানে এন এর ভ্যালু কি -1 না। বুঝতে পারছো? তাহলে এখনো কথা হচ্ছে এখানে যে এই 2x প্লাস 3 জিনিসটা লেখা আছে, 2x প্লাস 3 যে জিনিসটা লেখা আছে, এখানে যদি আমার জাস্ট এক্স হইতো তাইলেই তো হইতো। তো এক্স যেহেতু দেয় নাই, আমি এটাকে কি জেড বানায় নিব, এটাকে আমি জেড বানায় নিব। আচ্ছা, তাহলে অতএব সামেশন 2x প্লাস 3 হোল টু দি পাওয়ার 4 ডিএক্স, এক্ষেত্রে আমরা কি করব, লেট 2x প্লাস 3 ইকুয়াল টু কত বলো তো, জেড। ভেরি নাইস। তাহলে 2 ইন্টু ডিএক্স ইকুয়াল টু কত বলো তো, ডিজেড, বা ডিএক্স ইকুয়াল টু কত, ডিজেড ডিভাইডেড বাই 2 নাকি। আচ্ছা, তাহলে এই জিনিসটা কি আসবে বলো তো এবার, সামেশন এটা কত, জেড টু দি পাওয়ার 4 ইন্টু ডিএক্স এর জায়গায় কত, ডিজেড বাই 2। 2 আর জেড এর ভিতরে প্যাচ লাগাও না, কিন্তু জেড এর পেট কেটে দিছি, 2 এর পেট কাটি নাই। ওকে, আচ্ছা তাহলে এবার কি লেখা যাবে, হাফটা বাইরে চলে আসলো, ইন্টু কত বলো তো, ওই যে জেড টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 প্লাস সি। এক লাইন বেশি করছি আমি, এখানে জেড টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইড বাই 4 প্লাস 1 করি নাই, কারণ আমরা এখন আস্তে আস্তে অনেক স্মার্ট হচ্ছি, তাই না? আচ্ছা ওকে, তাহলে হাফ। তো এই স্মার্ট স্মার্ট জিনিসটাকেও কিন্তু তোমরা কিন্তু মানে একটু স্মার্টলি বলবা, স্মার্ট। ওকে, আচ্ছা তাহলে কি ওই যে থাকে না যারা একটু ইংলিশ প্র্যাকটিস করেন, তারা কি বাংলা কথা বলার সময় বলে কি, আঙ্গুর ফল ঠক। ওকে, আঙ্গুর ফল ঠক, নট টক। আচ্ছা এবার আসো জেড এর ভ্যালু বসাও। জেড এর ভ্যালু কত বলো তো ভাইয়া, 2x প্লাস 3 হোল টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 প্লাস সি। বুঝতে পারছো? আচ্ছা, তো দেখো এইটা তো অনায়াসে পারা যায়, এখানে 2 আর 5 তোমরা গুণ করে দিবা। হ্যাঁ, এটা কত পাবো দেখি, যে 2x প্লাস 3, আমরা যদি এইটাকেই মনে মনে কত বলো তো এক্স ধরতাম, তাহলে কি 2x প্লাস 3 তার পাওয়ার কত হইতো বলো তো 5 ডিভাইডেড বাই 2 ইন্টু 5। কেন 2, মানে 2x প্লাস 3 হোল টু দি পাওয়ার 5 ডিভাইড বাই 5, এখানে কেন 2 আবার নিচে গুণ হচ্ছে, কারণ এখানে x এর সহগ 2। এভাবেও শর্টকাটে তুমি করতে পারবা আরও কিছু ম্যাথ করার পর। ওকে, তোমার অবজারভেশন থেকে তুমি নিজে এটা করতে পারবা। ক্লিয়ার? তাহলে চলো আমরা এরকম আর একটা ফরম্যাট দেখি, যদি উপরে এবং নিচে দুক্ষেত্রেই কি বলতো এক্সের দুইটা বহুপদী হয় এবং এক্সের বহুপদী দুইটাই একঘাত বিশিষ্ট। তো একঘাত বিশিষ্ট যদি হয় তাহলে তুমি আমাকে এটা বলো, এখানে কি আছে, এটা কি ধরনের ভগ্নাংশ? এটা কি একটা অপ্রকৃত ভগ্নাংশ না? এটা কি ধরনের ভগ্নাংশ? অপ্রকৃত ভগ্নাংশ। যখন তোমাদের আংশিক ভগ্নাংশের ইন্টিগ্রেশনগুলো আমি করাবো তখন তোমাদের এই জিনিসগুলো আরও ক্লিয়ার হবে। অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যেখানে লবের ঘাত ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু কি বলতো, হরের ঘাত। এই কথাটা যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, অপ্রকৃত ভগ্নাংশ। ওকে,
তাহলে অপ্রকৃত ভগ্নাংশ থেকে আমাদের প্রকৃত ভগ্নাংশটা আগে কেটে নিতে হবে। প্রথম কথা এটাকে এভাবে করো যে সামেশন, এই যে হর যেটা আছে সেটা কত 2x + 1, এই 2x + 1কে এখানে আগে লেখো 2x + 1। তুমি দেখো তো এইটার সাথে কত গুণ করলে এই 4xটা আসে, এখানে অবশ্যই একটা 2 গুণ করা লাগে, তাহলে 2 × 2x মানে কত 4x, আর 2 × 1 মানে কত বলো তো 2, তাহলে এখানে আছে তো 5, তাহলে এখানে দরকার কত তোমার কাছে আরও 3, এখানে দরকার কত আরও 3 ইন্টু কত বলো তো dx। আচ্ছা এবার দেখো তো সামেশন কত 2x + 1, 2x + 1 কি আমরা মানে বীজগণিতের নিয়ম অনুযায়ী এইভাবে কি জানি কি না, দেখো তো a + b / c, এটাই কি লেখা যায় a/c প্লাস কত বলো তো b/c না ভাই রে, এইটাকে যোগ করলে যদি এটা লেখা যায় তাহলে এইটাকে ভেঙেও এইভাবে লেখা যাবে। তাহলে এক্ষেত্রে আমরা কি লিখতে পারি 2 × 2x + 1 / 2x + 1 প্লাস 3 / 2x + 1, এই পুরাটার সাথে কি আছে বলো তো আমাদের dx। কাহিনী শেষ। আচ্ছা দেখো তো 2x + 1 2x + 1 আল মুখাবিলা, তাহলে সামেশন 2 + 3 / 2x + 1 লেখা যাবে dx। এখন দেখো তো এইটাকে যেহেতু মাঝখানে শুধু প্লাস প্লাস অথবা মাইনাস থাকলে ডিফারেন্সিয়েশনের মতো ইন্টিগ্রেশনও দুইজনের উপর পাঠিয়ে দেওয়া যায়, তাহলে 2 × dx প্লাস এখানে কি লেখা যাবে সামেশন 3 / 2x + 1 dx। মাশাল্লাহ মাশাল্লাহ, বুঝতে পেরেছি। আচ্ছা এই কাজটুকু করার পর আমরা এই লাইনটাকে একটু উপরে লিখি। তাহলে এইখানে দেখো দুইটা ইন্টিগ্রেশন, কিন্তু এখানে কয়টা ইন্টিগ্রেশন বেসিক্যালি দুইটা ইন্টিগ্রেশন। তুমি চিন্তা করো এই 2টা কনস্ট্যান্ট একে বের করে নিয়ে আসো সামেশন dx, আচ্ছা প্লাস এই 3টাও কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসো সামেশন 1 / কত 2x + 1 × dx। ভাইয়া এখানে কিছু নাই মানে কত আছে বলো তো x⁴ কত 0, তাহলে 2 × এটা কত হবে x⁴ 0 + 1 / 0 + 1 প্লাস একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, যেহেতু এখানে দুইটা আছে তাহলে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট c1 দিলাম। ওকে, একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট দিলাম কত c1। পরেরটাই আসো প্লাস, আচ্ছা এখানে থাকলো কত 3, এইটার বেলা কিন্তু আর আমি পারতেছি না, কারণ 2x + 1কে ইন্টিগ্রেট করতে মানে 1/2x + 1কে আমি ইন্টিগ্রেট করতে পারি না। এখানে যদি 1/z হইতো আর এখানে যদি dz থাকতো তাহলে সেটাকে আমি ln z লিখতে পারতাম। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখব কি লেট 2x + 1 = কত z, তাহলে কত পাবো দেখি এই যে 2 × dx = কত পাবো তো dz, তার মানে কত dx = কত dz/2, dx = কত dz/2। আচ্ছা তাহলে সামেশন 1/z × dz/2। হাই খোদা ভাই এইটারে দেখো তো 2 × তাহলে x এর পাওয়ার 1 তাকে 1 দ্বারা ভাগ করলে কত হবে x। এটা যেন চিরকাল তোমাদের মনে থাকে আজকের পর থেকে যে সামেশন অনলি dx, এটা মানে কত বলতো x + c। এটাও কিন্তু অসংখ্যবার তোমার সামনে আসতে থাকবে। ওকে আচ্ছা তাহলে শুধু dx-কে ইন্টিগ্রেট করলে কি পাবো x প্লাস লিখলাম কত c1 প্লাস এখানে দেখো তো কত 3/2 সামেশন 1/z dz, তাহলে এখানে কত আসবে 2x + c1 প্লাস 3/2 ln z প্লাস c, এখানে c2 দাও। ওকে এবার পরের লাইনে লেখো এখানে কত আছে 2x প্লাস কনস্ট্যান্টগুলোকে আলাদা করে লিখি 3/2 z এর ভ্যালু বসাইতে হবে ln মডুলাস অফ z এর ভ্যালু কত 2x + 1। ওকে আর এই যে
এই বেচারা একটা কত C1 আর একটা কত বলো তো C2, এদেরকে যোগ করে দুইটা ধ্রুবককে যদি তুমি যোগ করো, তাহলে কি পাবা? আর একটা ধ্রুবক পাবা। দুইটা ধ্রুবককে যদি তুমি যোগ করো তাহলে কি পাবা? আর একটা ধ্রুবক পাবা, রাইট? আচ্ছা, তাহলে এখানে C1 প্লাস C2কে তুমি সরাসরি লিখে দিবা কত? C। দ্যাটস ইট, দিস ইজ ইউর আনসার। এটাই তোমার উত্তর। ঠিক আছে? তো পরীক্ষায় এই টাইপের সহজ ম্যাথ 2 মার্কের জন্য দিতেই পারে। ওকে, চলো আমরা পরের ম্যাথে যাই। যদি এই রকম রুটযুক্ত ব্যাপার স্যাপার থাকে, দেখো dx ডিভাইড বাই রুট ওভার ax প্লাস বি প্লাস ax প্লাস সি। মনে রেখো এইখানে এক্স এর সহগ যা, এখানেও এক্স এর সহগ তাই থাকতে হবে। এখানে প্লাসের জায়গায় কি বলতো মাইনাসও থাকতে পারে। ঠিক আছে, মানে এই দুইটা রুটের ভিতরেই যদি এক্স এর সহগ 1/, যেই রাশিটা আছে তার ভিতরে দুইটা রুটের ভিতরে এক্স এর সহগ কি সমান, এরকম অবস্থা যদি হয়, তাহলে যদি এখানে প্লাস থাকে তাহলে লব হরে তুমি মাইনাস দ্বারা গুণ করবা, মানে ওই রাশিটার প্লাসের জায়গায় মাইনাস দিলে যে রাশি হবে সেটা দ্বারা গুণ করবা। আর যদি মাইনাস থাকে তাহলে প্লাস দ্বারা গুণ করবা। যেমন এখানে আমাদের এক্সাম্পল যেটা নিয়েছি সেখানে কি আছে? মাইনাস। সেখানে কি আছে? মাইনাস। তাহলে এখানে আমরা কি করব? যে রুট ওভার 2x প্লাস 3 মাইনাস রুট ওভার 2x প্লাস 5, এইটার সাথে এখন আমরা কি করব বলো তো ভাইয়া? এইটার সাথে আমরা গুণ করব কত? রুট ওভার 2x প্লাস 3 প্লাস রুট ওভার 2x প্লাস 5। তাহলে লবেও সেম জিনিসটা গুণ করতে হবে, কারণ হরে গুণ করা কি একটা পাপ হইল, সেই পাপের প্রায়শ্চিত্তও কি করতে হবে আমাকে? লবে করতে হবে। তাই রুট ওভার 2x প্লাস 3 প্লাস রুট ওভার 2x প্লাস 5। কথা কি বুঝলাম? আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেট দিই অথবা এখানে dx লিখে দিই, শেষ। তাহলে লব হরে যেহেতু নিচে মাইনাস ছিল, তাহলে লব হরে ওখানে প্লাস দিয়ে এই রাশি গুণ করে দিচ্ছি। তাহলে এবার বলো তো ভাইয়া, a মাইনাস বি ইন্টু এ প্লাস বি মানে কত? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে কত আসবে বলো তো? রুট ওভার 2x প্লাস 3 হোল স্কোয়ার মাইনাস রুট ওভার 2x প্লাস 5 হোল স্কোয়ার। আর উপরেরটা রুট ওভার 2x প্লাস 3 প্লাস রুট ওভার 2x প্লাস 5 ইন্টু ডিএক্স। কথা বোঝা গেছে? আচ্ছা, এটা যদি তুমি বুঝেই যাও তাহলে কি হবে? এটা যদি তুমি বুঝেই যাও তাহলে কি ঘটনা ঘটবে? দেখো, সামেশন নিচের পার্টটা কত বলো তো? এই রুটটাকে স্কোয়ার করলে আমরা লিখতে পারবো কত? 2x প্লাস 3 মাইনাস এটা কত? 2x প্লাস 5। তাহলে 2x প্লাস 5 যেহেতু সামনে মাইনাস আছে তাহলে এখানে দিলাম কত? -5। আর উপরেরটা কত আসলে? 2x প্লাস 3 প্লাস রুট ওভার 2x প্লাস 5 dx। মাশাল্লাহ ভাইয়া, দেখো তো এই 2x আর এই 2x কি আলমুখাবিলা না? তাই নিচে কত থাকে দেখো তো? -2। তাহলে এই -2টাকে আমি একবারে কি এইভাবে লিখতে পারবো? -হাফ সামেশন রুট ওভার 2x প্লাস 3 প্লাস রুট ওভার 2x প্লাস 5 ইন্টু ডিএক্স। লেখা যাবে না? আলবৎ যাবে। যাবে না কেন? আলবৎ যাবে। তাহলে এখান থেকে আমাদের কি বাবা দেখি, ম্যাথটা এই কমপ্লিকেটেড সিচুয়েশন থেকে এই সিচুয়েশনে আনছি। আনার পরে দেখো এইটাকে এই 2x প্লাস 3কে যদি তুমি এখন জেড ধরো, তাহলে রুট ওভার জেড ডিজেডকে তুমি ইন্টিগ্রেট করতে পারো। বুঝো নাই? তাহলে এইটাকে তুমি এখন কিভাবে করবা দেখো। এইটাকে আমরা দেখো খুব চমৎকার ওয়েতে আমরা এটাকে সলভ করবো। এখানে আমাদের ইন্টিগ্রেশন কয়টা? এটার মাঝেও 2টা ইন্টিগ্রেশন করব। একই জিনিসে একই রকম জিনিস 2টা ইন্টিগ্রেশন। ওকে, আচ্ছা চলো আসো। এটা পেলে কি হবে? সামেশন -হাফ। ওকে,
সামেশন মাইনাস অফ এখানে রুট ওভার 2x প্লাস 3 dx প্লাস ও এই প্লাসটাকে আবার মাইনাস হাফ দ্বারা গুণ করলে কত মাইনাস হাফ সামেশন রুট ওভার 2x প্লাস 5 dx। এটা কি লেখা যাবে? যাবে না? আচ্ছা, এখন এই দুইটাকে তুমি আলাদা আলাদা জিনিস ধরো, যে লেট একটা পোর্শনের জন্য কত ধরবা বাবা দেখি 2x প্লাস 3 ইকুয়াল টু কত বলো তো জেড। আচ্ছা জেড না ধরি আমরা, এটাই ধরলাম কত বলো তো পি। তাহলে 2 ইন্টু ডিএক্স ইকুয়াল টু কত ডিপি, তার মানে কত বলো তো ডিএক্স ইকুয়াল টু কত ডিপি বাই 2। ভাই রে এই অংশটা জাস্ট এই অংশটা নিলাম, যে মাইনাস হাফ সামেশন রুট ওভার পি ইন্টু ডিপি বাই 2 মাইনাস। আচ্ছা পরের অংশটাই কি করব? পরের অংশটাই কি করব বলো তো 2x প্লাস 5 ইকুয়াল টু কত বলো তো কিউ। তাহলে কত 2 ইন্টু ডিএক্স ইকুয়াল টু কত বলো তো ভাইয়া ডিকিউ। তার মানে ডিএক্স ইকুয়াল টু কত বলো তো ডিকিউ বাই 2। তোমরা অনেকেই প্রশ্ন করবা ভাইয়া আপনি যেহেতু এখানে 2x প্লাস 3 ইকুয়াল টু পি ধরছেন, তাহলে তো আমি এখানে চাইলেই লিখতে পারতাম কত 2x প্লাস 3 প্লাস 2 লিখতে পারতাম। হ্যাঁ আমি পারতাম, কোনো সমস্যা নাই, বাট আমি ধরে নিচ্ছি তুমি আসলে কোনো কিচ্ছু জানো না। তো সেখান থেকে কিভাবে করা যায়, দুইটাকে সেপারেটেডলি আমরা ইন্টিগ্রেট করি, বুঝতে পারছো? মানে এটাকেও পি দিয়ে করা যাইতো, একটু জটিল হইতো। আচ্ছা যেহেতু আমরা একদম প্রথম ক্লাসে আছি আমরা সহজভাবে করার চেষ্টা করি। তাহলে এখানে কত মাইনাস হাফ সামেশন এটা কত রুট ওভার কিউ ইন্টু কত বলো তো ডি কিউ বাই 2। বোঝা গেল? তাহলে এই 2গুলো এই পাশে বাইরে নিয়ে আসো, তাহলে মাইনাস 1/4 সামেশন রুট ওভার পি ইন্টু ডিপি মাইনাস 1/4 সামেশন রুট ওভার কিউ ইন্টু ডিকিউ। ভাইয়া এখন আমাকে বলো রুট ওভার এক্সকে যদি তুমি ইন্টিগ্রেট করো তাহলে কি পাবা? সামেশন রুট ওভার এক্সকে যদি তুমি ইন্টিগ্রেট করো, তুমি 1/রুট ওভার এক্সকে ইন্টিগ্রেট করাটা সূত্রের ভিতর দেখিয়েছি। তাহলে রুট ওভার এক্সকে ইন্টিগ্রেট করলে কি আসবে বলো তো এক্স টু দি পাওয়ার রুট ওভার এক্স মানে পাওয়ার কত হাফ, হাফ প্লাস 1 ডিভাইডেড বাই হাফ প্লাস 1 প্লাস সি। তার মানে এক্স টু দি পাওয়ার 3/2 ডিভাইডেড বাই 3/2 প্লাস সি, তার মানে কত বলো দেখি 2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3/2 প্লাস সি। ওকে, তাহলে এইটার বেলায় কত মাইনাস 1/4 তারপর কত বলো তো 2/3 এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস 1/4। ও নো নো নো, এখানে এক্স লেখা যাবে না। কেন এক্স লেখা যাবে না বলো তো ভাইয়া? হ্যাঁ কারণ এখানে আমরা পি এর সাপেক্ষে ইন্টিগ্রেট করতেছি। তাহলে কি যে আমরা 2/3 ইন্টু পি টু দি পাওয়ার 3/2 মাইনাস 1/4 ইন্টু 2/3 ইন্টু কিউ টু দি পাওয়ার 3/2 প্লাস একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি, কারণ দুইটা সামেশন এক জায়গা থেকে তুলে ফেলছি, C1 প্লাস C2 ইকুয়াল টু একবারে সি লিখে দিলাম। ওকে, এখন তোমাদের কাজ এগুলো তোমরা কাটাকাটি করে রেজাল্ট বের করবা। কিভাবে বলো দেখি 2 আর 4 কাটলে এখানে কত 2, 2 আর 4 কাটলে এখানে কত বলো তো 2। আচ্ছা তাহলে এই জায়গা থেকে দেখো তো যে এই 2 ইন্টু 3 মানে 6, 2 ইন্টু 3 মানে 6, তাহলে মাইনাস 1/6টা একবারে কমন নিয়ে ফেলা যাবে, মাইনাস 1/6। আর এইখানে কত আসবে পি এর ভ্যালুটা কত, পি এর ভ্যালু হচ্ছে 2x প্লাস 3 হোল টু দি পাওয়ার কত বলো তো 3/2 প্লাস কিউ এর ভ্যালুটা কত, কিউ এর ভ্যালুটা হচ্ছে 2x প্লাস 5 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট সি। এটাই হচ্ছে আমাদের আনসার। এই সবগুলা আমাদের এমনি জানার জন্য লিখছি, রাইট? এগুলো আমরা এমনি জানার জন্য লিখছি। সুন্দর না? দেখছো দেখতে কত জটিল, কিন্তু আমরা নিয়ম মানলেই তো সবগুলা পেরে যাব। তো
আজকের এই ক্লাসটা তোমাদেরকে এই পর্যন্তই রাখছি। হ্যাঁ, সামনে আমরা আরও অনেক কঠিন কঠিন প্রবলেম নিয়ে আসব। তো আজকের এই ক্লাসে আমরা যে শিক্ষাটা পেলাম সেটা হচ্ছে ইন্টিগ্রেশন করার ক্ষেত্রে কেন প্রতিস্থাপন করতে হয় এবং সবসময় যাকে ইচ্ছা তাকে কি প্রতিস্থাপন করতে পারবো কিনা। নিশ্চয়ই না। ঠিক আছে? তো আরও কিছু জানলাম ইন্টিগ্রেশন জিনিসটা কি, ইন্টিগ্রেশন করে আমরা কি কি পাবো। ঠিক আছে? তো তোমাদের সাথে আগামী পর্বে আগামী ক্লাসে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।